হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটে কি সিনারিও হতে পারে বা কোন বিষয়গুলো হতে পারে। বাট সবার আগে আমরা আজকের মার্কেটটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মার্কেটে প্রথমে একটা স্লাইড গ্যাপ আপ ওপেনিং, তারপরে একটা আপ ট্রেন্ড হলেও পরবর্তীকালে আমরা দেখলাম যে মিড অফ দ্য ডে অর্থাৎ দুপুর 12টার পরবর্তী সময় থেকে বা জাস্ট আগে মার্কেট পুরোপুরিভাবে একটা ডাউনে এলো, অর্থাৎ 1%-এর কাছাকাছি আপে চলে গেলেও পরবর্তীকালে সেটা 0.5%-এর মতো আরও নিচের দিকে ড্র্যাগ হলো। সেম জিনিসটা আমরা সেন্সেক্স দেখলাম, ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখলাম, মিড ক্যাপ স্মল ক্যাপ নিফটির মধ্যেও স্লাইডলি একটু পজিটিভিটি লক্ষ্য করলাম। বাট এই যে ডাউন টার্নটা হলো, এর বিহাইন্ডে কী রিজন রয়েছে এবং আগামীকালের মার্কেটটাকে আমাদের কিভাবে ট্রেড করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আসছি। ইন্ডিয়া ভিক্স যদি দেখি তাহলে ইন্ডিয়া ভিক্স স্লাইডলি ডাউন, কিন্তু এই দিক থেকে বিকেলের পর থেকে ইউএসডি আইএনআর এর মধ্যে আমরা একটা ভালো রকমের বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং তার সাথে বিটকয়েন এবং ইউএসএর যে বন্ডের ইল্ড আছে সেটাও সামান্য পরিমাণ আমরা বাড়তে দেখলাম। এই যে বৃদ্ধিটা হচ্ছে, এই বৃদ্ধির মেইন কারণ কিন্তু ওই ক্রুড অয়েল প্রাইসের মধ্যেই। এনিওয়েজ, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো, বাট তার আগে ব্রডার মার্কেটের যে পারফরমেন্স সেই দিক থেকে দেখতে গেলে আজকে আমাদের 2100-র কাছাকাছি শেয়ার রয়েছে যেগুলো পজিটিভে, 1100-র কাছাকাছি শেয়ার তারা ডিক্লাইন, এবং নিফটি 500-এর মধ্যে এই 5টা শেয়ার রয়েছে যেগুলো একটু পজিটিভের দিকে রয়েছে। আর কিছু শেয়ার জেনটেক, কাজারিয়া সেরামিক, স্যাফায়ার আর এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে নেগেটিভিটি রয়েছে। স্যাফায়ারের মধ্যে যে নেগেটিভিটি আসবে এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম। তার কারণ হচ্ছে, এটা সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবারের ভিডিওতে বলেছিলাম। তার রিজনটা হচ্ছে যে এখানে কমার্শিয়াল গ্যাসের যে প্রাইস সেটা বাড়ানো হয়েছে। তো এটা যেহেতু রেস্টুরেন্ট সেক্টরের একটা স্টক, তো এর মধ্যে এই ডাউনফলটা একদম প্রত্যাশিত ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে যারা শর্ট সেলিং করেন তারা আশা করি এই জায়গাটার মধ্যে একটা অপরচুনিটি খুঁজে পেয়েছেন। এনিওয়ে, আমার ধারণা ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরটার মধ্যে আজকের ডেটে একটা র্যালি হবে। ইন্স্যুরেন্স সেক্টরে কিছু শেয়ারের মধ্যে মর্নিং সেশনে স্লাইডলি র্যালি হলেও পরবর্তীকালে গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে একটা বড় রকমের প্রেশার আসে মিড অফ দ্য ডে এবং যার জন্য মার্কেটটা ফল করে। তো সেই বিষয়টা নিয়েও আমি আসছি। এনিওয়ে, তো আমরা যদি নিফটি 50-র যদি স্টকগুলো দেখি, আজকের ডেটে রিলায়েন্সের মধ্যে একটা ভালো রকমের বৃদ্ধি দেখলাম। এছাড়া ভারতী এয়ারটেলের মধ্যে আমরা একটা পতন দেখলাম, আর তার সাথে আইটি সেক্টরের মধ্যেও একটা স্লাইডলি ডাউনটার্ন আমরা এক্ষেত্রে লক্ষ্য করলাম। মেজরলি মানে নিফটি 50 যে সমস্ত স্টক সেগুলোর মধ্যে খুব একটা বড় র্যালি আমরা কোথাও দেখিনি। সেই অর্থে দেখতে গেলে কেবলমাত্র নিফটি মেটাল সেটা 1%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়া সমস্ত সেক্টরই মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট। নিফটি আইটি 0.95%-এর কাছাকাছি আমরা একটা ডাউন দেখলাম। এনিওয়ে, বিকেলের পর থেকে যদি আমরা সিনারিওটা দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, ইউএস মার্কেট এই মুহূর্তে নেগেটিভে রয়েছে এবং তার সাথে ইউরোপের মার্কেটও নেগেটিভের মধ্যে রয়েছে। এটার মেইন যেটা রিজন সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটাই হচ্ছে এর জন্য অ্যাকচুয়ালি দায়ী। এনিওয়ে, আজকে সকাল থেকে দেখতে গেলে গ্লোবাল মার্কেটের দিক থেকে দেখলে নিকেই অর্থাৎ জাপানের যে মার্কেট রয়েছে, হ্যাংসেই বা চায়নার যে মার্কেট রয়েছে সেগুলো প্রত্যেকটাই পজিটিভে ওপেন ছিল, 1%-এর উপরে আপ ছিল। তার কারণ হচ্ছে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা সম্পূর্ণভাবে কিছুটা হলেও কুল অফ হয়েছিল এবং ক্রুড অয়েল প্রাইস কুল অফ হওয়ার জন্য আমরা এরকম একটা পজিটিভ স্টার্ট আমরা লক্ষ্য করলাম। কিন্তু এই পজিটিভ স্টার্টটা পরবর্তীকালে ইরানের তরফ থেকে একটা হামলা করা হয়, যে হামলাটার প্রভাবে আমরা যেটা দেখতে পাই ইউএসের মধ্যে যে যুদ্ধজাহাজগুলো রয়েছে সেই যুদ্ধজাহাজগুলোতে অ্যাটাক করে এবং একটা যুদ্ধজাহাজকে উড়িয়ে দেওয়া হয় এবং এই নিউজটা আসার ফলেই মার্কেটের মধ্যে একটা প্যানিক বাটন অনেকেই প্রেস করেন এবং যে কারণে আমরা এই যুদ্ধটা যে আরও এসকালেট করছে সেই বিষয়টা বুঝতে পারি। এবং তারপর থেকে আমরা যদি দেখি ব্রেন্ট ক্রুড অয়েল, WTI এগুলো স্লাইডলি একটু বাড়তে শুরু করেছে এবং যেহেতু ক্রুড অয়েল প্রাইস বাড়ছে তাই গোল্ড এবং সিলভার ফল করবে। এটা একটা কোরিলেশন, সেই কোরিলেশন অনুযায়ী মার্কেটের মধ্যে স্ট্রাকচারটা প্লে আউট হচ্ছে। এছাড়া কপারের মধ্যে 1%-এর কাছাকাছি ফল আর অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা 1%-এর কাছাকাছি রাইজ দেখলাম। আগামীকালের মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, গতকাল আমি যে কথাটা বলেছিলাম যে নিফটির এখানে ওপেন ইন্টারেস্টটা দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা এখানে কল রাইটারদের বেরিয়ে যেতে দেখলাম, পুট রাইটারদের অ্যাড হতে দেখলাম। তো এই জায়গাটা একটা সাপোর্ট তৈরি হয়েছিল, যে কারণে নিফটি একটা স্লাইড আপ ট্রেন্ডে মুভ দিল। কিন্তু পরবর্তীকালে
এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়, অর্থাৎ স্ট্রং রেজিস্ট্যান্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24,300, 24,200 এই সমস্ত যে লেয়ারগুলো, এইগুলোতে পুরোপুরিভাবে একটা করে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে যাওয়ার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা প্রেসার তৈরি হয়েছে এবং মার্কেট এই মুহূর্তে নিউট্রাল টু স্লাইডলি বেয়ারিশ কাইন্ড অফ একটা মার্কেটের মধ্যে, মার্কেটের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যদি গিফট নিফটি দেখেন বা অন্য যে সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি ইউএস মার্কেট দেখি, সেগুলোর মধ্যেও একটা নেগেটিভিটি রয়েছে। তো কাল সকালে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসার চান্সেস অনেক বেশি এবং এই জায়গাগুলোতে যেহেতু রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে, তাই আমি খুব একটা বড় আপসাইড এক্সপেক্ট করছি না আপাত দৃষ্টিতে দেখতে গেলে, অর্থাৎ এই মুহূর্তে এবং আগামীকালের মার্কেটের জন্য। আগামীকাল আমাদের এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারি অনুযায়ী আমার যেটা মনে হয় নন ডাইরেকশনাল বা স্লাইডলি একটু যদি আমরা ডাউন ট্রেন্ডের দিকে অপশন সেলিং করি, তাহলে সেক্ষেত্রে একটা পয়সা বানানোর সুযোগটা বেশ ভালো থাকবে, যেহেতু ভিক্স 18 কাছাকাছি রয়েছে। এনিওয়েজ, গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি কথা বলি, এই যে বিষয়টা, এই বিষয়টা অ্যাকচুয়ালি মেন ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যে ইরানিয়ান মিসাইল ইউএসের একটা ওয়ারশিপের ওপর এসে পড়েছে এবং যে কারণে পুরো সিনারিওটা এসকালেট করেছে, যে কারণে আমরা অয়েল প্রাইসকে 5%-এর উপর মাঝখানে বেড়ে যেতে দেখেছিলাম, এখন একটু হলেও কুল অফ হয়েছে। আর স্ট্রেট অফ হরমুজকে নিয়ে এই যে টেনশনটা কিন্তু এখনো বেড়েই চলেছে এবং ইউএসএ এই যে অ্যাটাকটা একদমই স্বীকার করেনি, কিন্তু ইরান বলছে আমি এই টাইপের অ্যাটাক করেছি এবং ইউএসএ কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে মানে সিচুয়েশনটা আবার একটা জগা খিচুড়ির পর্যায়েই যাচ্ছে। তো যাই হোক, সেই কারণে মার্কেটের মধ্যে আবার ওই যে ভোলাটিলিটি যেটা দীর্ঘদিন ধরে চলছে, সেই ভোলাটিলিটিটাই কন্টিনিউ থাকবে বলে মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভের জন্য আমাদের যে সেবি রয়েছে, সেবি চাইছিল যাতে কমোডিটি ট্রেডিংটাকে একটু পুশ করা যায় এবং যার জন্য তারা কমোডিটিতে একটু লিকুইডিটি পেতে চাইছিল এবং সেই কারণে সেবি ব্যাংকস এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে বড় ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদেরকে ইনভলভ হতে বলছিল যাতে তারা লিকুইডিটি প্রোভাইডার হয়। কিন্তু যে জিনিসটা আমরা এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে আরবিআই এবং আইআরডিএআই, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি এই ব্যাংকস এবং ইন্স্যুরেন্স সেক্টরের মেন রেগুলেটর, তাদের যেটা বক্তব্য যে না, পাবলিক মানি এখানে ইনভলভ রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা ইনস্টিটিউশনকে এই বিষয়টাতে অ্যালাউ করতে পারি না। তো পরবর্তীকালে আমরা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ এমসিএক্স এর মধ্যে ফার্দার লিকুইডিটি আসার যে চান্সটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এই পার্সপেক্টিভ থেকে অনেকটা বন্ধ হয়ে গেল এবং এই নিউজটার প্রভাবে আজকের ডেটে এমসিএক্স এর যে শেয়ার সেটা 3.5%-এর কাছাকাছি ড্রপ করেছে। এনিওয়ে, আগামী দিনে আমার যেটা মনে হয় এমসিএক্স এর লিকুইডিটি বাড়ানোর জন্য সেবি হয়তো কমোডিটি ট্রেডিংয়ের ওপর যে সমস্ত রুলসগুলো রয়েছে সেগুলো কিছুটা শিথিল করতে চলেছে। এক্ষেত্রে মার্জিন থেকে শুরু করে আরও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তারা যদি শিথিল করে, ট্যাক্স স্ট্রাকচার যদি শিথিল করে, তাহলে আমরা এই জায়গার মধ্যে ফার্দার লিকুইডিটি আসতে দেখব। তো এই টাইপের একটা সিনারিও ইন্ডিয়ান মার্কেটে অ্যাকচুয়ালি তৈরি হওয়ার মতো পসিবিলিটি রয়েছে। তো এই হচ্ছে টোটাল আপডেট। আগামীকালের মার্কেটটা স্লাইডলি একটু নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি প্রচণ্ড বেশি। এনিওয়েজ, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।